স্যার, আপনি এরকম কেন? কেন? কিরকম আমি? কিরকম জানি সবসময় চুপচাপ থাকেন, কখনো হাসতে দেখিনি। আচ্ছা, হাসলে কি আপনার দাঁত ব্যথা করে? হাসিব। দেখো সাদিয়া, পড়া শেষ করো। না, আগে বলেন আপনি তো চুপচাপ থাকেন কেন? না হলে এই যে বই বন্ধ করলাম আর খুলবো না। দেখো, এরকম করলে কিন্তু আমি পড়া বাদ দিয়ে চলে যাব, নয়তো তোমার মাকে বলে দেব। চলে যেতে তো পারবেন না, সর্বোচ্চ পারবেন মাকে বলে দিতে। দিন বলে আমি কাউকে ভয় পাই না। কি ভয়ঙ্কর মানুষ যে মাকে ভয় পায় না। পাই না। বলেন এখন এরকম চুপচাপ থাকেন কেন? ভালো লাগে না হাসতে, তাই হাসি না। পড়ার জন্য হাসাটা কি খুব জরুরি নাকি? অবশ্যই। আপনি এরকম থাকলে আমার ভালো লাগে না। ওয়েট ওয়েট, তোমার ভালো লাগে না কেন? আপনি বুঝবেন না। বলেন এখন। বললামই তো, ভালো লাগে না তাই। মানি না, এটা আসল কারণ না। আসল কারণটা অন্য কিছু। পরিবারকে ছেড়ে দূরে থাকি তো তাই। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড নেই? আছে তো, এই যে দেখো, মোবাইল দেখছি বললাম। আজব মানুষ। হয়েছে, এখন পড়ো। এতক্ষণ কথা হলো ছাত্রী সাদিয়ার সাথে। 10ম শ্রেণীতে পড়ে, আর আমি ইমরান, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। শহরের মেয়েগুলো যে এতটা ফাজিল, সেটা আসলে শহরে না আসলে বুঝতাম না। তারা এমন কোনো কাজ নেই যা পারে না। ইচ্ছে হলেই কাউকে অপমান করতে পারে, আর ইচ্ছে হলেই ভালোবাসতে পারে। চড় থাপ্পড়, প্রেম করা, জড়িয়ে ধরা, কিস করা, এসব শহরের কমন বিষয়। অথচ গ্রামে এরকম হলে যদি কেউ দেখছি, তো ওই মেয়ের জীবনে আর শান্তি নাই। সবাই এই কথাটারই চর্চা করবে। সাদিয়াকে পড়ানোর এক পর্যায়ে সাদিয়ার মা চা বিস্কুট নিয়ে আসলো। আসলে দেশে যে কত প্রকার বিস্কুটের কোম্পানি আছে তার টিচাররা ভালো করেই বুঝতে পারে, আর এটাও বলে দিতে পারে কোনটা ভালো বা কোনটা খারাপ। তো বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। সাদিয়ার পড়াশোনা কিরকম চলতেছে এখন? চলছে তো ভালোই, কিন্তু মাঝে মাঝে একটু বেশি ফাজলাম করে। ফাজিল মানুষের কাজ তো এটাই। এরপর চলে গেল। ওই মাস্টার, আমি ফাজিল? হ্যাঁ, তা নয় তো কি, স্যারের সাথে কেউ এইভাবে কথা বলে? ফাজলামি দেখেছেনটা কি? এবার থেকে বোঝাবো ফাজলামি কত প্রকার ও কি কি। পড়া না হলে আমিও বুঝাবো মায়ের কত প্রকার আর কি কি। মারতে পারবেন না আমাকে? কেন পারবো না? কি তুমি যে তোমাকে মারতে পারবো না? আজ ম্যাথ পড়া হয়নি, দেখবো এখন কেমনে মারেন। এখন খেয়ে দেখো। ওকে, মারেন। আমিও দিলাম স্টিলের স্কেল দিয়ে বসিয়ে। পড়ার সাথে কোনো খাতির নাই, মুখটা গোমরা করে বসে আছে। হয়তো ভেবেছে আমি মারতে পারবো না। এরপর বাকি পড়া শেষ করে বাসায় আসলাম। বাসায় একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি। আসলে মেসের খাবার আর এক রুমে 2-3 জন থাকাটা আমার কাছে অস্বস্তি লাগে, তাই একাই থাকি। কোনো বেলা খাই তো কোনো বেলা খাই না, তারপর বেশ ভালোই আছি। এরপর রাতে খেয়ে নিজের পড়া পড়তেছি, এমন সময় ছাত্রীর ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত জোরে মারতে পারলেন? হাতটা একবারও কাঁপলো না? বারে, মারতে গেলে হাত কাঁপে নাকি আবার? কাঁপেই তো। ইস, কি শক্তি দিয়ে না মারছেন, এখনো ব্যথা করতেছে। এখন থেকে পড়া না হলে এরকমই হবে। সত্যি, আগামীকাল কোনো পড়া দিব না, দেখি কত মারতে পারে। পাগল নাকি তুমি? হ্যাঁ, পাগল হবে না, এটা পাগলি হবে। ওকে, আজও পড়া পড়বো, রাখো এখন। আচ্ছা, বেশি রাত না জেগে ঘুমাইন। সেটা আমার ব্যাপার। আচ্ছা, আপনি কয়টার সময় ঘুমান? ভোর 5টায়। মানে মানুষ ঘুম থেকে উঠে আর আপনি ঘুমান? এইটুকুতে ঘুম হয় আপনার? না, ঘুমানোর জন্য বৃহস্পতিবার রাত আছে। শোনেন, একটা ডিল করি। কিসের ডিল? শোনেন, আগে আমিও আপনার মতো রাত জেগে পড়বো, যদি আপনি কিছুক্ষণ পর পর আমার সাথে মেসেজে কথা বলেন। সামলাইতে পারবো না তুমি, তাই বাদ দাও, ঘুমাও কি এখন। 1-2 দিন জেগেই দেখি পারি কিনা। আচ্ছা, আজ ঘুমাও, কাল থেকে জাগিও, ঠিক আছে? ওকে, গুড নাইট। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। ছাত্রীর সাথে এত ভাব ঠিক না। পরের দিন সকালে আর একটা প্রাইভেট আছে, ওইটা শেষ করে ভার্সিটিতে যাচ্ছি। এমন সময় রাস্তায় আবার ওই ফাজিল মেয়ের সাথে দেখা। আরে রে,
মাস্টার সাহেব জি। হুম। কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে। তুমি? স্কুলে। চলেন একসাথেই যাই। না, তুমি আগে যাও, আমি পরে যাই। কেন? সাথে গেলে কি হবে? মানুষ অন্য কিছু ভাবে। ভাবলো তো কি হইল? কোথাও হলে যাও তো তুমি। দোস্ত, তোর শার্টটা কিন্তু সেই। নাম্বারটা দিবি প্লিজ, প্রেম করব। দিব কি নাম্বারটা? ধ্যাত, বলেই চলে আসলাম। আসলেই তোর শার্টটা অনেক কিউট, মুখটা গোমরা করে রাখে, যার জন্য আরো ভালো লাগে। হয়েছে হয়েছে, আমার স্যারকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না। স্কুলে লেট হচ্ছে, চলে নয়তো মায়ের জুটবে। চল। এইভাবে ভার্সিটি, তারপর দুপুরে এসে রান্না, খাওয়া, ঘুম। এভাবেই বিকালটা কেটে যায় আর সময় পেলেই চলে যায় ছাদে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে আমার জনবল ভালো লাগে না, একাকী এই বেশ সুন্দর অনুভব করি। আমার প্রতিটা গল্পে মা বাবার ভালোবাসা তেমন ফুটে ওঠে না, এই জন্য সরি। কতদিন হলো বাবা মা ভাইয়ার সাথে তেমন কথা হয় নাই। ভাইয়া ফোন দেয় প্রায়, ফোন দিলে কেমন আছে নাই জিজ্ঞেস করে, মাঝে মাঝে টাকাও পাঠিয়ে দেয়। এইটা ভাবেন না যে আমার বাবার টাকা নেই, অনেক টাকা আছে, কিন্তু আমাকে দেওয়ার মতো টাকা নেই, তাই নিজের খরচটা নিজেই চালাই। বাসায় সকলের এ কথা ওই কথা এসব শুনতে শুনতে ভীষণ বোর হয়ে গেছি। বাবা মা প্রায় বলে যে আমার দ্বারা কিছুই হবে না, আমি নাকি তাদের কুলাঙ্গার সন্তান। আমার পেছনে টাকা খরচ করলে নাকি তাদের টাকা নষ্ট হয়ে যাবে, তাই খরচ করে না। অথচ তারা জানে না যে তাদের ছেলেটা আজ দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয় কি তারা সেটাই জানে না। তাদের সেই কুলাঙ্গার ছেলে আজ নিজের জীবনের সাথে যুদ্ধ করতে শিখেছে। বিকেলের দিকে ঘুমাচ্ছি, এমন সময় বন্ধুর ফোন। হ্যালো দোস্ত, বল। বন্ধু, আজ ক্রিকেট ম্যাচ আছে, খেলতে পারবি কি আজকে? আচ্ছা, আসতেছি। আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে গেলাম। কিরে, খেলা শুরু হয় নাই এখনো? না, তোর জন্য বসে আছি। টসে জিতেছি, তুই ব্যাটিং এ যা। ওকে। এরপর ব্যাটিং শেষ করে টার্গেট দিলাম, ফিল্ডিং এ নেমে বরাবরের মতো আমি কিপার। কিপিং করতে করতে ড্রাইভ দিতে গিয়ে হাতের কোনোই অনেকটা ছিলে যায়। কথা আছে না, যখন বিপদ আসে তো সব দিক দিয়েই আসে। এমনিতে মাসের শেষ, টাকা পয়সার অভাব, তার উপর আবার এই ঝামেলা, ভালোই লাগে না। ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে বাকি খেলা শেষ করে আসলাম। ম্যাচটা জিতেছি অবশ্য, কিন্তু তারপর ওই ক্ষতটা বেশি হয়েছে। ব্যান্ডস অবস্থায় সন্ধ্যায় প্রাইভেট চলে গেলাম। কি হয়েছে এখানে আপনার? একটু ছিলে গেছে। ব্যান্ডেজ দেখা যাচ্ছে বড়, আর বলতেছেন একটু ছিলে গেছে। ওই একটা হলেই হলো। চুপ করেন, কেমনে কাটছে বলেন। বাদ দাও, বই বার করো। কি বাদ দিব? হ্যাঁ বলেন আগে, কেমনে হইল? আরে ক্রিকেট খেলায় ড্রাইভ দিতে গিয়ে এমন হয়েছে। আপনি কি স্পাইডার নাকি যে উড়ে বল ধরতে গেছেন? তাই। চুপ করেন, নেক্সট যেন না এরকম হয়। কেন, হলে কি হবে? যে একটা ভালো আছে ওটাও এরকম করে দিব। গুন্ডি নাকি তুমি? তাই। পড়া হয়েছে সব? এরপর সব পড়া শেষ করে আসতে যাব। একটু বসেন, আমি আসতেছি। কেন, আমি তো বাসায় যাব। আপনাকে বসতে বলছি একটু। বাসায় যাব না নাকি? চুপচাপ বসে থাকেন। এরপর ভিতরে গেল আর 2 মিনিট পর আসলো। বললেই তো হয়তো যে 2 মিনিটে আসতেছি। তো কি বলছি আমি? নেন খান, আর এই আপনার টাকা। এখনো তো মাস শেষ হয় নাই। তাও নেন, সামনে ঈদ না, মার্কেট করিয়েন। আর এখন মাসের শেষের দিকে, তাই টাকাটা আপনার প্রয়োজন। মাস শেষ হলে তো অন্য প্রাইভেটের বেতন পাবেন না। আমি না হয় আগে দিয়ে আপনার উপকার করলাম। আন্টি কই, দেখলাম না যে। অসুস্থ একটু। ও আচ্ছা, আমি যাই। আমি এরপর বাসা থেকে ফ্রেশ হয়ে নিজের পড়ায় মনোযোগ দিলাম। প্রাইভেট থেকে আসার এখনো 1 ঘন্টাও হয়নি, তাতেই ওই মেয়ের ফোন। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? পড়তেছি। ডিস্টার্ব করলাম নাকি আমি? হ্যাঁ, তা তো অবশ্যই। বলে লাভ নেই স্যার, আমি এরকম তা আপনি ভালো করেই জানেন। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। আপনি আসলে এই মানুষটা কিরকম জানি, মনের মধ্যে কোনো রসকস নাই আপনার। উফ, গার্লফ্রেন্ড যে হবে তার জীবন শেষ। তাই নাকি? এই জন্য তো গার্লফ্রেন্ড নাই। তো স্যার, খাইছেন রাতে? তোমার বাসায় যেগুলো খাইছি তা আগে হজম করি, তারপর না হয় রান্না করব। জানি, রান্না করেন নাকি?
হ্যাঁ। কই কোনোদিন তো নিজের হাতে রান্না খাওয়াইলেন না। কি হবে খাইয়ে? কি আবার হয়, দেখবো টেস্ট কিরকম। দরকার নেই, রান্না ভালো না আমার। তাও খাবো। হুম, ধ্যান। পড়া অনেক আছে, রাখি এখন। আরে আরে, দিলাম কেটে। ভালো লাগে নাকি এসব শুনতে? যত সব আজব মানুষ। পরের দিন ভার্সিটিতে যাওয়ার সময় ছোট ছোট এতিম ছেলেদের সাথে দেখা হয়, যাদের সাথে প্রায় প্রতিদিন বিকালের সময় কাটাই। ওরাও রোজ থাকে, সেহরি খায়, ইফতার করে ঠিকই, কিন্তু অন্যদের মতো ভাত খাইতে পারে না। কখনো বিস্কুট, কখনো পানি, কখনো বা রুটি, এগুলোই তাদের ইফতার সেহরি। যাক, কাল বেতন পাইছি তাই আজকের ইফতার আমি করাবো ওদের। আরে সাদিয়া, তোর স্যার দেখ কি জানি করতেছে ওই যে রাস্তার ছেলেগুলোর সাথে। আসলে আমি প্রতিদিন যে সময় ভার্সিটি যাই ঠিক সেই সময় সাদিয়াও যেন কই থেকে আসে, তাই দেখা হয়েই যায় না চাইলেও। আরে তাই তো, ওই ছেলেগুলোর সাথে ওনার আবার কি কথা? দাঁড়া, আমি ডাক দিচ্ছি। এই যে মিস্টার স্যার, এই যে শুনছেন? শুনছি, বলেন। এদিকে আসেন। হ্যাঁ বলেন, কি বলবেন? ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে। কেন, রাস্তার ছেলেগুলোর সাথে কথা বলার সময় ক্লাসের কথা মনে ছিল না বুঝি? চুপ, যা বলেছেন বলেছেন, এখানেই থামেন। কাদের রাস্তার ছেলে বলছেন আপনি? হ্যাঁ, ওদের। আরে ওরা হচ্ছে আপনাদের মতো মডার্ন স্মার্ট ছেলে মেয়েদের নোংরা ভালোবাসার ফল। স্মার্ট কাকে বলে জানেন? যাদের মন স্মার্ট, তারাই প্রকৃত স্মার্ট। কিছু কিছু মেয়ে আছে যারা এরকম নিজেকে স্মার্ট ভাবে, অথচ নিজের মনটা যে কত নোংরা তা তারা নিজেরাও জানে না। আমাকে এক বান্ধবী বলেছে যে তুই ছেলেই না, যে ছেলে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না সে আবার কিরকম ছেলে। আমাকে সিগারেট দিয়ে দেখ, খেয়েও দেখাবো আমি। সেদিন কিছু বলিনি, চুপচাপ চলে এসেছি। এখন কোনোদিন সামনে পেলে ভাবছি। আর সাদিয়া, তুমি এইসব মেয়েদের সাথে মিশো, ছি, আমার ভাবতেও খারাপ লাগতেছে। এরপর চলে আসলাম। সন্ধ্যায় প্রাইভেট গেলাম, সাদিয়া চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি হয়েছে? প্রতিদিনের অশান্ত মেয়েটা আজ এত শান্ত, কারণটা কি? সরি স্যার। ও, অপরাধ বোধ জেগেছে তাহলে। সরি তো, নীরা ওভাবে বলবে ভাবতে পারিনি আমি। তবে আপনার কথা শুনে যা খুশি হয়েছে আমি। তাই নাকি? আচ্ছা একটা কথা, ওই ছেলেগুলো রোজা করে? হুম। সেহরি আর ইফতারি কি কি খায়? পানি, রুটি, বিস্কুট। এইটুকুতেই হয়? হ্যাঁ, মাঝে মাঝে আমি খাওয়াই, এতেই হয় ওদের। আচ্ছা, আজ থেকে ওদের সেহরি খাওয়ার দায়িত্ব আমার। কতজন আছে ওখানে? 9 জন। তুমি টাকা পাও কোথায়? টাকার অভাব নাকি? আমার বাবা কত টাকা রেখেছে আমার নামে জানেন? আমাকেই তো শেষ করতে হবে। এগুলো আমায় প্রতিদিন যাওয়া আসার জন্যই দেয় 500 টাকা, আর টিফিনের জন্য দেয় 200। হয়ে যাবে ওদের। তুমি যাওয়া আসা করবা কিভাবে, আর টিফিনে খাবা কি? আরে যাওয়া আসা খাওয়া একসাথেই হয় আমার। ভালো। আমি একটা প্ল্যান করেছি। কি? ঈদের ড্রেস তো দিবই, সাথে নিজে রান্না করে খাওয়াবো। খুব ভালো, এখন বই বার করো। ওকে এরপর পড়া শেষ করলাম। স্যার শোনেন, কাল সকালে দেখা করে আপনাকে টাকা দিব। এখন আপনি একটু কষ্ট করে শহরের খাবারটা কিনে দিন ওদেরকে। আচ্ছা, এরপর চলে আসতেছি। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা গাড়ি এসে সবকিছু থমকে দিয়ে চলে গেল। ভাবছেন আমার আবার অ্যাক্সিডেন্ট হলো নাকি? হ্যাঁ, হয়েছে, তবে মরিনি, অল্পের জন্য বেঁচে গেছি। এক বড় ভাই এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তারপর মাথায় আর অন্য ভালো হাতটায় কেটে গেছে একটু। আমার তো কলিজার পানি পর্যন্ত শুকিয়ে গেছে। মানুষ গাড়ি চালানোর ব্যাপারে এরকম হয় কেন? তারা হয়তো ভুলেই যায় তাদের একটা অ্যাক্সিডেন্ট মানুষের কত বড় একটা ক্ষতি করে দিতে পারে, কত মানুষকে পঙ্গু করে দিয়ে তাদের পরিবারকে নিঃস্ব করে দেয়, কত মায়ের বুক খালি করে দেয়। ঠিক আগের রমজানের কিছুদিন আগের একটা সত্যি ঘটনা শেয়ার করি। মা বাবার অনেক আদরের 2 ছেলে, একজন ক্লাস 12-এ আর একজন 3-তে। বড় ছেলের নাম সাব্বির আর ছোট ছেলের নাম হচ্ছে সাজিদ। তাদের সম্পর্কটা ছিল অনেক মধুর। আচ্ছা ভাইয়া, তুমি কি আমায় ছেড়ে যাবা? ছেড়ে যাব কেন? পড়াশোনার জন্য তো যেতেই হবে। আমিও যাব। না ভাই, আমি কয়েকদিন পরেই চলে আসব।
কে এরকম করে জ্বর হলে রাত জেগে পাশে থাকবে, সেবা করবে বড় ভাইটার জন্য। কিরে ভাই, তোকে কত কিছু শেখানো বাকি এখনো। এসব না শিখেই চলে গেলি, এখন কি নিয়ে বাঁচবো আমি? একটা অ্যাক্সিডেন্টই এই একটা পরিবারকে আজ কষ্টে জর্জরিত করে দিয়েছে। স্কুল থেকে ফেরার পথে একটা বাস ওভারটেক করতে গিয়ে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সাজিদের ছোট্ট দেহটা। কবে যে সব শেষ হবে? হয়তো এরকম চলতেই থাকবে। হয়তো প্রতিনিয়ত খালি হবে মায়ের বুক, হয়তো কেউ ভাই হারাবে, কেউ বা আদরের বোনকে হারাবে। এগুলো আমাদের দেশের নিত্যদিনের ঘটনা। গল্পে ফিরে এখন। রাতে সাদিয়া ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? যে একটা হাত ভাঙতে চাইছো ওটাও অ্যাক্সিডেন্টে ব্যান্ডেজ হয়ে গেছে। বলেন কিভাবে কি হলো? তোমার বাসা থেকে আসার সময় হয়েছে। অল্পতে মরিনি, বেঁচে আছি এখনো। আল্লাহ বাঁচাইছে। খাইছেন রাতে? এরকম হাতে রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না। ও, তাহলে খাবেন না আজ? না। ওকে, আমিও খাবো না। দেখো বেশি বেশি হচ্ছে কিন্তু। তুমি খাবে না কেন? আর আমি তোমার কি লাগে? হ্যাঁ, আপনি আমার... চুপ, একদম চুপ। বেশি পাকামো করো না। হ্যাঁ, আমি তোমার স্যার, এটা মাথায় রাখো। কেন, স্যাররা কি প্রেম করে না? এই জন্যই গার্জিয়ানরা ব্যাচেলর টিচার নিতে চায় না। দেখো সাদিয়া, তুমি ধনির দুলালি আর আমি, প্লিজ এসব করতে আসলে আমি প্রাইভেট ছাড়তে বাধ্য হব। আর তুমি ভালো করেই জানো তোমার প্রাইভেটটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। সরি স্যার, আর বলবো না। কিন্তু আপনিই তো বলছেন যে স্যারের ছাত্রীর মাঝে একটা বন্ধুত্বের সৃষ্টি হলে পড়াশোনা আরো ভালো হয়। আমি তো ফ্রেন্ড হতে পারি। ফাজিল মেয়ে, কথার প্যাচ তো ভালোই ফাঁসিতে পারো। খেয়ে নেন না। রান্না না করলে খাবো কি? সেহরিতে কি খাবেন? সেটাও হয়তো ভাত খাওয়া হবে না। থামেন, আমি টাকা পাঠাচ্ছি। এই বাচ্চাদের সেহরি খাবার, আপনার সেহরি খাবার কিনে এরপর ওদের দেবেন অ্যান্ড আপনি খেয়ে আসবেন। ওদের দিবা মানলাম, বাট আমারটা কেন? ওই যে বন্ধু। ধ্যাত, স্যার ছাত্রী কখনো বন্ধু হয় নাকি? হয়, ওটা বোঝা লাগবে না। একটু পরে ফোনে 1000 টাকা চলে আসে। এরপর ঠিক যেরকমটা বলেছে ওরকমটাই বললাম। আবার 11টার দিকে সাদিয়ার ফোন। সাদিয়া শোনো, এত ফোন দিলে আমি কিন্তু কথা বলা বন্ধ করব। কথা বলা বন্ধ করলে খাওয়া পড়া সব বাদ দিব। আর কি কি যে করবো ভাবতেই পারবেন না। পাগল নাকি? না, আমি পাগলি। খাইছেন আপনি? ওকে, ঘুমান। গুড নাইট। না, আমি সেহরি খেয়ে তারপর ঘুমাই। কেন? পড়া আছে তাই। ওকে, পড়েন। এভাবে সেদিন রাতটা চলে গেল। সকালে আর ওই প্রাইভেট ভার্সিটিতে গেলাম না। তা দেখাও হয় না সাদিয়ার সাথে। ভালোই হয়েছে, না হলে যে ফাজিল মেয়ে কি বলে ঠিক নাই। বলতেই দেখি কে বলে ভালো হয়েছে। ফাজিলটা ওর বন্ধুদের নিয়ে সোজা বাসায় চলে আসছে। আরে তোমরা এখানে কেন?
আসলে স্যার সমস্যা হয়েছে একটা, আমার বান্ধবী সেদিনের কথায় বেশ অনুতপ্ত, তাই সরি বলতে এসছে। তার দরকার নেই। স্যার প্লিজ কিছু মনে করিয়েন না, আসলে আমি ওরকম পরিবেশে বড় হই নাই, তাই বুঝিও না। সবসময় নিজের মাঝে একটা অহংকার অহংকার ভাব থাকতো। প্লিজ কিছু মনে করিয়েন না স্যার। ওকে ঠিক আছে। স্যার এই অবস্থায় কিন্তু সেই লাগছে আপনাকে। ফাজলাম করো, যাও স্কুলে যাও। স্যার ফাজলামো না, সত্যি, এবার বলে দেখেন। যাও তুমি। এরপর ওরা চলে আসলো আর আমি ইফতার করে গেলাম প্রাইভেটে। আমি তো ভাবছি আসবেনই না। আসতাম না, কিন্তু ব্যথা একটু কমে গেছে তাই আসলাম। বই বার করো। বই বার করতে গিয়ে সাদিয়া ইচ্ছে করেই আমার ব্যথার জায়গায় মারল। আউচ! কি করলা এটা? কই কি করলাম আমি? ঢং করো, ব্যথা দিলা কেন হাতে? কই দিলাম? ও আন্টি! আমার ডাক শুনে আন্টি চলে আসে। কি হয়েছে বাবা? আপনার মেয়েকে পড়াতে পারবো না, আমার হাতে ইচ্ছা করে ব্যথা দিছে। ওই সাদিয়া, তুই দেখছিস ছেলেটা অসুস্থ, তারপরে তোর ফাজলামও যায় না। আরে মা যাও তো তুমি। এরপর আন্টি চলে গেল। দেখলেন কিছু বললো না। আম্মু মাকে বিচার দিচ্ছেন না, এখন বোঝেন। এখন আরো মজা দেখাবো। এই পায়ে মারবেন, হ্যাঁ? জানো না সিনিয়রদের শরীরে পা লাগলে পাপ হয়। সাদিয়া, ব্যথা লাগতেছে আমার। ওকে সরি, আর করবো না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার এত সমস্যা হয় কেন? যেখানেই যান সেখানেই সমস্যা বাঁধিয়ে নিয়ে আসেন। দেখে শুনে চলতে পারে না? না পারি না, হয়েছে। মেয়েটা সবসময় একটু বেশি বেশি। আমিও ছোট বাচ্চা না যে কিছুই বুঝবো না। বেশি বাড়াবাড়ি করলে প্রাইভেটটাই ছেড়ে দেব। পরের দিন ভার্সিটি যাচ্ছি, আবারও ওর সাথে দেখা। আরে স্যার এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? ভয় পান না কি আমায়? ফাজিলের থেকে দূরে থাকাই ভালো। তার মানে ভয় পান? হয়েছে শান্তি, যাই আমি এখন। আরে স্যার দাঁড়ান না, একসাথে যাই নাকি আগে? চুপ করো, তোমার সাথে যাবো কেন আমি? হ্যাঁ দেখো সাদিয়া, আবার বলতেছি, সবকিছুর একটা লিমিটেশন আছে। স্যার একটা কথা বলবো। শুধু আজ একটু সময় দেবেন আমাকে, 20টা মিনিট, আর কখনো বিরক্ত করবো না। বাহ, ভালোই তো। তবে শুধু 20 মিনিট, ওকে? ওকে চলেন ওই দিকে যাই। এরপর একটা ফাঁকা জায়গায় চলে গেলাম। সাদিয়া বলা শুরু করলাম। আপনার মাঝে কি আছে জানি না, তবে আপনার নীরবতা, আপনার নিশ্চুপ থাকা, আপনার একাকিত্বের প্রেমে পড়ে গেছি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আর যা কিছু হোক প্রাইভেটটা বাদ দিয়ে না, এটা আমার লাস্ট রিকোয়েস্ট। ঠাস করে দুটো চড় মারলাম। কি পাইছোটা কি তুমি? হ্যাঁ তুমি বললা আর আমি রাজি হয়ে যাবো। হ্যাঁ আরে তোমার স্ট্যাটাস দেখো আর আমার স্ট্যাটাস দেখো। তোমার যোগ্য আমি না, আর কখনো বিরক্ত করবা না। আর অনেকবার বলছি, এখনো বলছি, সবকিছুর একটা লিমিট থাকে। আজ যেটা করেছো আমি কখনো ভাবতেও পারিনি যে এইভাবে বলবা। ছি, তুমি আমার স্টুডেন্ট। তোমাকে আমার স্টুডেন্ট বলতেও খারাপ লাগছে। পড়ালেখা বাদ দিয়ে এইসব শিখেছি তোমাকে, তাই না? মানছি এক সময় মানুষ প্রেমে পড়ে, কিন্তু তুমি কিনা শেষ পর্যন্ত। নেক্সট টাইম যেন এরকম আর না হয়। আর এসব কথা মুখে আসলেই আমি প্রাইভেট ছেড়ে দেব। স্যার জানেন, কেউ না কখনো আমায় এত জোরে মারেনি। আমি শুধু আমার ভালোবাসাটা প্রকাশ করেছি, এর বেশি কিছুই না। জানেন স্যার, আজ পর্যন্ত কত প্রপোজ দিয়েছি, কিন্তু কারোরটা গ্রহণ করিনি। আমার ইচ্ছে ছিল বাবার টাকায় চলা ছেলে না, যে নিজের টাকায় চলে আমি তাকেই গ্রহণ করব। প্রতিদিন যখন আপনি প্রাইভেট পড়াতে যান, তখন মনে মনে দোয়া করি আল্লাহর কাছে, স্যার যেন আজ একটু বেশি সময় পড়ায়। সকাল হলে ভাবি যে কখন 9টা বাজবে আর আমরা দেখা পাবো। ভালো থাকবেন স্যার, কিছু ভুল বললে ক্ষমা করবেন। কেঁদে কেঁদে বলে চলে গেল। যার যা ইচ্ছা করো, আমার কে তাতে? আমি আমার মতো, কারো কথা শোনার টাইম নেই আমার। রাতে প্রাইভেট গেলাম, পড়ালাম আর চলে আসলাম। বেশ ভালোই হয়েছে কথাগুলো বলে। এতদিন শত বলার পরে ফাইজলামিটা ছিল, কিন্তু আজ পড়ার বাইরে একটা কথাও বলে নাই। এরকমই তো দরকার। এইভাবে আস্তে আস্তে ঈদও চলে আসলো, আর আমিও প্রাইভেট বন্ধ দিয়ে দিই।
কিন্তু বাসায় যাই না। কি হবে সেখানে গিয়ে? আবার সেই সব কথা শুনতে হবে। মনে পড়ে ছোটবেলার কথা। ঈদের দিন বাবা ভাইয়াদের নিয়ে লাঞ্চ খেয়ে তাদের নিয়ে মসজিদে যেত, কিন্তু আমাকে একা একাই যেতে হতো। কোনো ঈদে খাইতাম, আবার কোনো ঈদে পুকুর পাড়ে গিয়ে কাঁদতাম। আমি জানি না কেন এমন করে। আমি কি আসলে তাদের সন্তান, নাকি অন্য কেউ? এইসব ভেবে সমাধান খুঁজে পাই না। কালকে ঈদ, পুরো শহরটাই নতুন রঙে সেজেছে। শুধু সাজতে পারেনি কিছু এতিম ছেলে। হ্যালো ভাইয়া, বাড়ি আসবি না? না ভাইয়া। কেন? চলে আয়, বাসায় আমি টাকা পাঠাচ্ছি। দরকার নেই ভাইয়া, যাব না আমি। ভাইরে, বছরে একটা দিন, তাও দূরে থাকবি? 364 দিনই তো আছি। একদিনের কি এমনি চলে যাবে। তাই বলে আসবি না? তুমি তো সবকিছুই জানো ভাইয়া। সরি, ক্ষমা করে দিও। এটুকু বলে ফোন কেটে দিলাম। আজ কেন জানি সাদিয়ার কথা মনে পড়ছে। আমাকে ভালোবাসার মানুষ পৃথিবীতে মনে হয় এই দুজনেই, সাদিয়া আর ভাইয়া। মোবাইলটা বেজেই চলছে। স্ক্রিনে স্পষ্ট করে নামটা ভেসে আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি গ্রামে গেছো কি? না আন্টি, শহরে আছি। বাসায় যাব না, সমস্যা আছে একটু। আচ্ছা, কাল নামাজ পড়ে আমাদের বাসায় চলে আসিও। আচ্ছা আন্টি। এর পরের দিন নামাজ পড়ে চলে গেলাম আন্টির বাসায়। আসছো বাবা? হ্যাঁ আন্টি, ঈদ মোবারক। ঈদ মুবারক। আরে স্যার, কখন আসলেন? এই তো এখনই। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। তো স্যার, কিরকম কাটালেন ঈদ? খুবই কাটালাম, নামাজ পড়েই তো এখানে চলে আসলাম। ও সরি, প্ল্যান নেই কোনো? বলেন কি, বছরে একটা দিন আসে আর সেটার কোনো প্ল্যান নেই? আমার নাই। ওকে বসেন, আমি খাবার দিচ্ছি। এরপর খেয়ে বসে আছি। সাদিয়ার মা আমার পাশে এসে বসলো, হয়তো কিছু বলবে। বাবা, আজ যে কথাগুলো বলবো তুমি হয়তো আশা করোনি যে আমি এসব বলবো, তাও বলাই লাগবে। সেই ছোট থেকে সাদিয়াকে দেখে আসতেছি। বর্তমান যেরকম আছে এরকম সাদিয়াকে আমি জীবনে আর কখনো দেখিনি। সব সময় একা একা থাকে। আসলে ওর ফাজলামিগুলো আমাদের কাছে ভালোবাসায় পরিণত হয়েছে। এখন একটুও ফাজলামি করে না। সত্যি বাবা, খুব কষ্ট হয়। হয়তো ভাবছো তোমায় বলছি কেন এসব, একটু করে সব বলবা। আগে আমার কথাটা শোনো। জীবনে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আমাদের সাথে শেয়ার করেছে। যা যা দরকার ওর আমরা সব দেওয়ার চেষ্টা করেছি। কখনো কোনো আঁচড় লাগতে দেইনি। মেয়েটা না অনেক জেদি। কাল ওর বাবা ওকে মার্কেট করার টাকা দিলে ও সোজাই না করে দেয়। পরে ওর কাছে ওর বাবা আমি দুজনেই জানতে চাই যে কি হয়েছে ওর কয়েকদিন থেকে। ভালোভাবে কথা বলে না। একটা মাত্র মেয়ে, সে এরকম করে থাকলে ভালো লাগবে তুমি বলো? কিন্তু সে উল্টো বলে যে বেশি ফোর্স করলে সে খারাপ কিছু করতে বাধ্য হবে। সত্যি বাবা, ভাবতে পারিনি মেয়েটা এরকম একটা কথা বলবে। ওর বাবা কেঁদেই ফেলেছে ওই জায়গায়। বাবার কান্না দেখে মেয়েটাও কাঁদতে কাঁদতে রুমের ভিতর চলে গেছে। ঈদের আগের দিন এসব ভালো লাগে বলো? পরে ও অবশ্য সব খুলে বলেছে আমাকে, দেখো বাবা, আমাদের কোনো আপত্তি নেই। তোমার উপর আমাদের তিনজনের ভালো থাকা মন্দ থাকা। ভেবে দেখিও কি করবা। কি বলবো ভেবে পাচ্ছি না। ওকে আন্টি, আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আজ আমরা একসাথে গ্রামের বাসায় ঘুরতে যাব, তুমিও যাবে আমার সাথে। না আন্টি, আমি আবার কেন? দেখো, বেশি কথা বলিও না, তুমি যাবে আমাদের সাথে। এরপর কি আর করার, চলে গেলাম গ্রামের বাসায়। সারাদিনে অনেকটা মজা করলাম। সব থেকে ভালো লাগছে এটা দেখে যে মেয়েটা আবার আগের রূপে ফিরে এসেছে। এর ভালো থাকাটা কেড়ে নেয়ার কোনো অধিকার আমার নেই। কিন্তু কি করব, আমারও যে কিছুই করার নেই। জীবনের সাথে হেরে গেছি আমি। সাদিয়াকে সব খুলে বলতে হবে। এরপর যা হবে সব দেখা যাবে। সরাসরি বলার মতো সাহস শক্তি কোনোটাই নেই আমার। তাই ভাবছি মেসেজ করেই কাল বলে দিব সব। পরের দিন আর কোথাও গেলাম না। এদিকে শরীরটাও ভালো যাচ্ছে না, তাই আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। হয়তো জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি আমি। এটাই উপযুক্ত সময় সাদিয়াকে সবকিছু জানানোর। তাই ওর মোবাইলে একটা মেসেজ করলাম। তুমি কি ভাবছো সাদিয়া?
আমার ভালোবাসা বলতে মনে কিছুই নেই। যদি এরকমটা ভেবে থাকো তাহলে তোমার ধারণাটা ঠিক না। আমি পরিস্থিতির শিকার সাদিয়া। কালকে তোমার মা সবকিছু বলেছে আমায়। হয়তো উত্তর দেওয়ার সাহসটা আমার নেই, তার আগেই সব ছেড়ে চলেও যেতে পারি আমি। সবকিছু তো আল্লাহর হাতে, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তোমার পাশে তোমার বাবা মা সবাই আছে, কিন্তু আমার পাশে দেখো কেউ নেই। মা বাবা কিরকম হতে পারে সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি ঠিকই অনুভব করতে পারি। জীবনে কত কিছু পেয়েছি আর কত কিছু হারিয়েছি, কিন্তু মা বাবার ভালোবাসা সেটা আমার কপালে জোটেও নেই। তোমার মা বাবাকে না দেখলে বুঝতাম না যে মা বাবা এতটাও ভালো হয়। মা বাবা যদি এরকমই করে তাহলে জন্মের সময় মেরে ফেললেই তো পারত। কেন তা না করে আজ আমাদের জীবন যুদ্ধে কোনো যোদ্ধা ছাড়া একাই দাঁড় করিয়ে দিল। যদি তারা পাশে থাকতো তাহলে হয়তো একটা সাপোর্ট পেতাম, কিন্তু জীবনে সেটা তারা করেনি। সবকিছু বাধা হয় তারাই। তুমি জানো সাদিয়া, জীবনে কতটা কষ্ট করে আজ আমি এই জায়গায় এসেছি। শুধু দুটো ইচ্ছে ছিল, ভার্সিটিতে পড়বো আর মা বাবাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে চলে আসবো। আল্লাহর রহমতে আমি পেরেছি আমার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে। কিন্তু এবার মনে হয় সবকিছু ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়াটার সময়টা এসে গেছে। তুমি সেদিন বলেছিলে না যে আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, যেখানেই যাই সমস্যা নিয়ে ফিরি। আসলে তুমি ঠিকই ধরতে পেরেছ। আমি যখন চলি হঠাৎ করে আমার মাথা ঘোরে, সত্যি তখন কি যে কিছুই বুঝতে পারি না। আর এর কারণটা হচ্ছে আমার দুটো কিডনি নষ্টের পথে। এ কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, তুমি ছাড়া। তুমিও কাউকে বলো। আমি মারা গেলে শুধু ভাইয়াকে জানিও। জানি ভাইয়া অনেকটা কষ্ট পাবে, কিন্তু আমাকে তো আটকাতে পারবে না। বাসা থেকে আসার সময় বলে এসেছি সশরীরে বাসায় ফিরবো না। যদি ফিরি সেটা হবে আমার লাশ। জীবন যুদ্ধে আমি হেরে গেছি। ভালো থেকো তুমি, ভালো থেকো স্যার। আর মনে হয় পড়াতে যেতে পারবো না, শরীরটা বর্তমানে একটু বেশি খারাপ। আগে প্রায় প্রায় মাথা ঘুরতো, কিন্তু এখন প্রতিদিনই হয়। প্রচন্ড ব্যথাও করে। ভালোভাবে পড়াশোনা করো, আর তোমার মা বাবার অবাধ্য হয়েও না। তারা তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে অনেক বেশি ভালোবাসে। বাই। এটুকু লিখে পাঠিয়ে দিলাম। আমার সিরিয়ালটাও এসে গেছে ডাক্তারের চেম্বারে। চলে গেলাম। কি বাবা ইমরান, এখন কি অবস্থা? আঙ্কেল ভালো না, প্রতিদিন মাথা যন্ত্রণা করে। সেটা তো বলেছিলাম আগেই। আচ্ছা, টেস্টগুলো করে আসো তো। একটু পর টেস্টের রিপোর্ট নিয়ে চলে গেলাম আবার। আর সম্ভব না বাবা, ওষুধকে টিকে থাকা খুব দ্রুত আর কিছুদিন বসাতেই হবে, না হলে হয়তো তাড়াতাড়ি মারাও যেতে পারো। এই পরিস্থিতিতে আমার তেমন কিছু করার নেই। কিছু কথা আছে যেগুলো তোমার সাথে কেউ আসলে তাকে বলাই ভালো হতো, কিন্তু কেউ তো নেই, তাই তোমাকেই বলতে হবে। তোমার হাতে সময় আছে আর 1.5 মাস, এর মধ্যেই কিছু একটা করতে হবে, না হলে সমস্ত রেশন ক্রিয়া বন্ধ হয়ে যাবে আর ধীরে ধীরে তোমার শরীরটা অবশ হতে থাকবে। দেহের সব জায়গায় পানি জমবে, জ্বর হবে আর খাওয়ার রুচি থাকবে না। তাই যা করার তাড়াতাড়ি করিও। ওকে। এরপর চলে আসলাম বাসায়। সন্ধ্যাও চলে এসেছে। ছাদে গিয়ে আকাশ দেখছি, কত বড় একটা চাঁদ উঠেছে। ছোটবেলায় কত মা তাদের বাচ্চাকে চাঁদ দেখিয়ে ঘুম পাড়াতো। আচ্ছা, আমার ভাগ্যে কি জুটেছে? হয়তো জুটেনি। যদি জুটতো তাহলে অন্তত সেদিনের কথাটা মনে করে হলো মা এরকম ব্যবহার করতো না। ছোটবেলায় জ্বর কার না হয়? জ্বর হলে বাবা ঔষধ এনে দেয়, মা সারাক্ষণ পাশে থাকে, কিন্তু আমার বাবা আমাকে বলতো আরো রোদে রোদে বেড়াও, জ্বর ভালো হবে, পুকুরে ডুব দাও গিয়ে, তখন ওষুধ জুটতো না।
কখনো ওষুধ জুড়ত বা কখনো জুড়ত না। একদিনের রাগে অভিমানে মানুষ পাল্টায় না, মানুষ পাল্টায় শত শত দিনের জমে থাকা রাগে অভিমানে। অন্তত আমার মা যদি আমার পাশে থাকতো তাহলে আমার ঔষধও লাগতো না, এমনিতেই ভালো হয়ে যেত আমার। এসব ভাবতে ভাবতেই কখন যে চোখের পানি দিয়ে শরীরটা ভিজে গেছে তা নিজেও জানি না। ফোনের শব্দের ঘোর কাটলো আমার। হ্যালো স্যার, আপনি কোথায়? বাসায়। কেন? ওকে, কাল আমাদের বাসায় আসেন। আমি পারবো না যেতে। তাহলে কিন্তু আমিই আসবো। আচ্ছা যাব। এখন না ঘুমিয়ে জেগে কেন? এমনি আকাশ দেখছি। যান ঘুমান গিয়ে। তুমি ঘুমাও, যাও। ওকে, গুড নাইট। আমিও আর কিছুক্ষণ থেকে চলে আসলাম রুমে। এখনো রান্না করিনি, আর করতেও ইচ্ছে করছে না। দিনের যা ছিল তাই বসে বসে খেলাম। বসা থেকে যেই উঠতে যাব তখনই মাথাটা আবার চক্কর দিয়ে উঠল। চারপাশের দুনিয়াটাও অন্ধকার অন্ধকার লাগছে। কেন জানি না খুব বাসার কথা খুব মনে পড়ছে, খুব। আর কিছু মনে নেই। হয়তো জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছি আজকে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতেছি। আস্তে আস্তে সবকিছু ঝাপসা হয়ে আসতেছে। এরপর আর কিছুই মনে নেই। হাসপাতালের কেবিনে পাশাপাশি দুইটা বেডে দুইজন মানুষ শুয়ে আছে। একজন জেগে থাকলেও দুদিন থেকে আর একজনের খবর নেই। ডাক্তার বলেছে যে আজকের মধ্যে জ্ঞান না ফিরলে আর বাঁচানো সম্ভব না। হ্যাঁ, একজন লেখক আর একজন হচ্ছে সাদিয়া। কি ঘটেছিল চলুন দেখি। পরের দিন সকালে উঠেই সাদিয়া ফোন করতে থাকে, কিন্তু এদিক থেকে কোনো রেসপন্স না পাওয়ায় সোজা চলে যায় তার স্যারের বাসায়। হ্যাঁ, সে যা ধারণা করে এসেছিল সেটাই সঠিক, কিন্তু এভাবেই পড়ে থাকতে দেখবে তা ভাবেনি সে। এরপর মানুষদের সাহায্য নিয়ে হাসপাতালে চলে, আর তার মা বাবাকেও ফোন করে বলে আগের টেস্টগুলো ডাক্তারকে দেখালো। দেখুন, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। তাছাড়া এই মুহূর্তে কিডনি ম্যানেজ করা সম্ভব না, আর ম্যানেজ যদিও করে ফেলেন তাহলে বাঁচার চান্স 60/40। আরও আগে কিডনি প্লান্ট করা উচিত ছিল। প্লিজ ডক্টর, ডু সামথিং। হি ইজ দ্য পার্ট অফ মাই বডি। আই ক্যান নট লাইভ উইদাউট হিম, প্লিজ। All time we do your best, but we cannot return life. It's only for good. So pray more and more. Although we cannot found O positive, kindly donor right now. But we try to collect as soon as possible. What? O positive? My blood group is O positive. Please take my kidney and plant his body. We cannot take it right now. We should doing some process. After that we collect it. If we find positive signal, then we do this operation. In this time, I will tell to my team, please give us test results soon. Okay. এরপর সাদিয়া টেস্ট করে দ্রুত রেজাল্ট নিয়ে ডাক্তারের কাছে গেল। এর মাঝে তার বাবা মাও চলে এসেছে। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমার কিডনি দিয়ে বাঁচাবো স্যারকে। তুই কি পাগল হলি? বাবা, তাই কোনো জিনিসের অভাব নেই আমাদের, শুধু অভাব ভালোবাসার। প্লিজ বাবা, এই ভালোবাসাটা থেকে বঞ্চিত করো না। ও যা করতে চায় করতে দাও। এরপর সাদিয়া ডাক্তারকে রিপোর্টগুলো দেয়। Oh, fine. We start operation within 30 minutes. ওকে। আর এরপর কি হলো তা তো আগেই শুনেছেন। সাদিয়া ঠিক আছে, কিন্তু লেখক সাহেব মনে হয় অন্য পৃথিবীতে চলে গেছে। আমরা কোনো কিছু না পেলে একটা কথা বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আর ভাগ্যের উপর ছেড়ে দেই। আসলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা তোমাদের নিজেকে বদলাও, দোয়া করো, তোমাদের ভাগ্য বদলানোর দায়িত্ব আমার। কিন্তু আমরা দোয়া না করেই, চেষ্টা না করেই সেটা ভাগ্যের উপর ছেড়ে দেই। যাই হোক, গল্পে ফিরি। সাদিয়ার জ্ঞান ফিরেছে থেকে সেকেন্ডের জন্য ইমরানের কাছ থেকে সরে যায়নি। প্রথম দিন থেকেই কেঁদে চলেছে। আল্লাহ হয়তো এতটাও নিষ্ঠুর না। শেষ পর্যন্ত জ্ঞান ফেরে আমার। জ্ঞান ফেরার পর হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডের মধ্যে। পাশে তাকিয়ে দেখি সাদিয়াও পাশে আছে। তার মানে আমি বেঁচে আছি। পাশে সাদিয়া কেঁদেই চলেছে। আমাকে কে আনছে হাসপাতালে? সাদিয়া যেন আমার কথা শুনলই না। কয়েকদিন পর হঠাৎ কথা বললে সেটা না শোনারই কথা। এই যে এবার যেন বাস্তবে ফিরল সে।
ডক্টর এদিকে আসেন, জ্ঞান ফিরেছে স্যার। এটা বলেই সাদিয়া বাইরে চলে গেল। একটু পর ডাক্তার এসে হাত চোখ এসব দেখতেছে। তো মিস্টার ইমরান কেমন আছেন? মাথাটা ব্যথা করছে ভীষণ। আজ 4 দিন পর জ্ঞান ফিরল আপনার, এটাই অনেক। আজ জ্ঞান না ফিরলে খুব বড় সমস্যা হতো। এতে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ চাইছেন এই জন্য আপনি বেঁচে আছেন। মিস সাদিয়া তার কিডনি দিয়ে হসপিটালের সমস্ত খরচ দিয়ে বাঁচিয়েছে আপনাকে। একটা জীবনের মূল্য শুধু থ্যাঙ্কস না নেই। আপনার থ্যাঙ্কস, আপনার থ্যাঙ্ক আপনি খান। তো আর কি চাও? আপনি ভালো করেই জানেন। আরে দিবই তো, আমার জীবনটাই তো তোমার জন্য। বলেই পেটে দিল একটা ঘুষি। ও মা গো, মারার জায়গা পাইলা না? এখানেও ফাইজলামি তোমার। ফাজলামি তো চলবে, এতদিন কি দেখেছেন? সবে তো শুরু। এরপর আর একদিন হাসপাতালে থেকে বাসায় চলে আসলাম। আমার বাসায় না, সাদিয়ার বাসায় আছি। এই যে মিস্টার স্যার, আপনার ঔষধ খেয়ে নেন। রেখে দিয়ে পড়তে বসো, আমি খাবো এখন। না, পড়বো না। তাহলে ওষুধও খাবো না? ব্ল্যাকমেল তো ভালোই শিখেছেন। জীবনে বাঁচতে হলে অনেক কিছু শিখতে হয়। এখন আমি পুরোপুরি সুস্থ আর সাদিয়ার বাসাতেই থাকি আর ওকে পড়াই। এর বিনিময়ে টাকা তো পাই, সাথে থাকা খাওয়া ফ্রি। আর টাকা লাগলে সাদিয়াকে বলি, ও দিয়ে দেয়। ওরও টাকা পয়সা তো আর কম না। এই যে ম্যাডাম, হ্যালো, ওঠেন, ঘুম থেকে ওঠেন, স্কুল যেতে হবে না। না, যাবো না স্কুল। কেন? এমনি ভালো লাগছে না। উঠবা নাকি পানি ঢালবো? ওকে, উঠছি। আরে স্যার, আপনি এখানে? এখানেই তো থাকি। কই, এতদিন তো দেখিনি। এতদিন অসুস্থ ছিলাম তাই। কি হয়েছিল? ওসব আপনাদের বান্ধবীর কাছ থেকে শুনে নিন। আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। আরে স্যার, দাঁড়ান তো। এখন চলে। স্যার, আজ স্কুল যেতে ইচ্ছে করছে না, চলেন না কোথাও থেকে ঘুরে আসি। আজ না, কালকে যাব। ওকে। এরপর সাদিয়া ওর স্কুলে যায় আর আমি ভার্সিটিতে। এরপর ছুটি হলে সাদিয়ার সাথেই চলে আসি। আস্তে আস্তে কেন জানি না মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছি। সন্ধ্যায় পড়াচ্ছি ওকে, কিন্তু স্যার, ইচ্ছে করে না পড়তে, চলেন না ছাদে যাই। ওকে চলো। এরপর ছাদে আসলাম দুজনেই। জীবনটা কত অদ্ভুত, তাই না? আসলে মানুষ কিভাবে আর কি করে। জানো, জীবনে অনেক কিছুই দেখেছি। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, শেষ পর্যন্ত কজনই বা পায়। দিন শেষে কারো সাফল্যের ঝুড়ি খালি থাকে আর কারো পূর্ণ থাকে। ধুর, বাদ দেন এসব কথা। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? কি হুম হুম করছেন? আউচ! ওই, আমাকে মারতে একবারও হাত কাঁপে না তোমার? আমি তোমার স্যার, বুঝছো? শুধু স্যার হলে হাত কাঁপতো, কিন্তু আপনি তো অন্য কিছু। অন্য কিছু কি? বেশি ঢং করলে পেট ফুটো করে দিব। হয়েছে হয়েছে, তার আর দরকার নাই। বাবা মা কালকে 2 দিনের জন্য গ্রামে যাবে। ওই ওই, আমি ওরকম টাইপ না, বুঝছো? ও হ্যালো, মজা বলতে আমি ঘোরাঘুরির কথা বলছি, খাওয়া দাওয়ার কথা বলছি। ওকে। সেটাই বলো। এরপর নিচে আসলাম। একটু পরে সাদিয়া এসে খেতে ডাকলো। বাবা, আমরা 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। ওকে আন্টি। ও আন্টি, আপনার মেয়ে শুধু মারে, ওকে সাথে নিয়ে যান তো, আমি একাই থাকবো। আর দেখেন না কিভাবে পাড়া দিচ্ছে পায়ে। সাদিয়া, তুই কি মানুষ হবি না? তো আমি কি পশু নাকি? ছেলে তো এখনো সুস্থ হয় নাই, আর তুই শুরু করে দিয়েছিস। কি শুরু করছি আমি? কেবল তো শুরু। কেবল শুরু। আল্লাহ তুমি রক্ষা করো। এরপর খাওয়া শেষ করে রুমে গেলাম। পড়তেছি, এমন সময় সাদিয়ার মেসেজ। ওই দেখো, কথা বলতে ইচ্ছে করলে সোজা আমার রুমে আসো। দেয়ালের ওপাশে থেকে মেসেজ করে হুদাই টাকা নষ্ট করার দরকার নেই। এত রাতে যাওয়া যাবে না, বুঝেছেন স্যার? ঘুমান, গুড নাইট। পরের দিন সকাল হয় নাই তেমন, ঘুমিয়েই আছি আর গুন্ডিটা এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে। উফ, কি হয়েছে? চিল্লাও কেন? ইচ্ছে হয়েছে তাই। আজব তো, সেজন্য সকালবেলায় চিল্লাবা? হ্যাঁ, ঘুমটাই নষ্ট করে দিল। এটাই তো চাই আমি। ও, তাহলে ঘুম ভাঙার জন্য এত কিছু। এরপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আঙ্কেল আন্টি চলে গেছে ততক্ষণে। খাবার আছে কি ঘরে? আজ আপনি রান্না করবেন, তাই আমি কিছু করিনি। আজব তো, অনেকদিন থেকে রান্না বান্না করি না, ভুলে গেছি তো। ঢং না করে রান্না করেন, নয়তো কপালে দুজনেরই খাবার জুটবে না। কতদিন আশা আপনার রান্না করা খাবার খাবো, আজ এই আশা সফল হতে চলেছে। সরি,
আমার শরীরটা ভালো লাগছে না, আমি এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। এসব বললে চলবে না স্যার, আমি আমার বন্ধুদেরও ডাকতেছি, সবাই আপনার হাতে রান্না খাবো। কি? দেখো সাদিয়া, সত্যি আমার শরীর খুব খারাপ, আমি পারবো না এসব রান্না করতে। না, মানছি না আমি, তাড়াতাড়ি শুরু করেন তো। আর করার, শুরু করলাম রান্না। একটু পর সাদিয়ার সব বান্ধবী চলে আসলো, সবাই বেশ প্রশংসাও করলো, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া এসে পেছন থেকে কোমরটা চেপে ধরলো। ঠিক যে জায়গাটায় ব্যথা সে জায়গাতেই ধরায় আমি ব্যথায় শুয়ে পড়লাম মাটিতে। কোনো সারা শব্দ নেই দেখে সাদিয়া যেন খুব শখ খেল। এই যে, কি হইল আপনার? ওঠেন, ওই ওঠেন না। নিশ্চয়। কি হইলো? আল্লাহ, কি হইলো এনার? কথা বলছে না কেন? প্লিজ কথা বলেন না, আর কখনো কষ্ট দিব না আপনাকে, কখনো ফজলামি করে মারবো না। আল্লাহ, কি করলাম আমি এটা? নিজের স্বপ্নকে পূরণ করতে নিজের ভালোবাসাকে মৃত্যুর মুখে তুলে দিলাম। প্লিজ আল্লাহ, তুমি ফিরে দাও ওনাকে। আল্লাহ, আমি কি খুব অপরাধ করেছি? ভালোবাসার মানুষের হাত থেকে শুধু রান্নাটা খেতে চাইছি, এটাই কি অপরাধ? ফিরিয়ে দাও এনাকে, আর কখনো ফজলামি করবো না, আর মারবো না। এর বান্ধবীগুলো অন্য রুমে থাকায় তারা কিছুই শুনতে পাচ্ছে না। সত্যি করবো না। ওই, আপনি ঠিক আছেন? তাও হুদাই কাঁদালেন আমাকে, মজা লাগে আমাকে কাঁদাইতে, হ্যাঁ? এবার আরো জোরে জোরে মারতে শুরু করলো, আর আমি মারার সুযোগ না দিয়েই জড়িয়ে নিলাম।